প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বেঙ্গলি ডিএসসি বি1 পেপারটি রয়েছে, দেশভাগ ও বাংলা সাহিত্য। এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি ছোট প্রশ্ন সহ উত্তর সহ আমি তোমাদের আলোচনা করে দিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ারগুলো কভার করে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের কভার করব বড় প্রশ্ন। তোমাদের 10 নম্বরের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় এবং 5 নম্বরে তোমাদের 4টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। ঠিক আছে? তো তোমাদের 10 নম্বরে 3টে প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো একটু ভালোভাবে করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। তবে আমি তোমাদের বলবো, এই পেপারটি কিন্তু একটু ডিফিকাল্ট পেপার। তোমাকে কিন্তু ভালো করে যদি টেক্সট বই না খুঁটিয়ে পড়ো তোমরা, তাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়বে। ঠিক আছে? তোমাদের ওই বাছাই করা গুটি কয়েক প্রশ্ন দিয়ে দিলাম, যে 4টে প্রশ্নের মধ্যে তুমি পড়ে চলে যাও, সেইভাবে কিন্তু পড়ে গেলে অনেকটাই তোমাদের কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে? আমি চেষ্টা করেছি তোমাদের যতটা সম্ভব শর্ট সাজেশান করে দেওয়ার। তবে আমি কিছু ট্রিক তোমাদের বলবো, কিছু পলিসি বা কিছু কৌশল তোমাদের বলবো, যেগুলো করলে তোমাদের আশা করি তোমরা বাংলা পরীক্ষায় একটা ভালো ফল করতে পারবে, বিশেষ করে এই সাবজেক্টটি। ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল আলোচনায়। তো দেখো, যখনই তোমরা কোশ্চেন পেপার পাবে, তোমাদের কোশ্চেন পেপারে একের দাগে ক অথবা খ দুটো প্রশ্ন দেওয়া থাকবে। তার মধ্যে থেকে তোমাকে তার মধ্যে থেকে তোমাকে একটি প্রশ্ন করতে হবে। সেই একটি প্রশ্ন কি সেটি আমরা একটু দেখব। তো একের ক অথবা খ এর কোন কোন প্রশ্নগুলো ভালো করে করব, সেগুলোকে আমি একটা জায়গায় রেখেছি। ঠিক আছে? তো দেখো, আমাদের 1 নম্বর প্রশ্ন, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে মনীন্দ্রনাথ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। আমি তোমাদের বেস্ট বলবো যে তোমরা যদি এই একের ক অথবা ক্ষয়ের প্রশ্নে যে কোনো একটা, যেহেতু অ্যাটেন্ড করতে হবে, মানে একের দাগের প্রশ্নে যদি তোমরা কমন পেতে চাও, তাহলে তোমাদের একটা কথা বলবো যে তোমাদের নীলকণ্ঠ যে পাখির খোঁজে উপন্যাস রয়েছে, তার মধ্যে থেকে মোটামুটি 5-6টা চরিত্র খুব গুরুত্বপূর্ণ। এই 5-6টা চরিত্র পারলে ভালো করে পড়ে যাও। ঠিক আছে? এই 5-6টি চরিত্র খুব ভালো করে যদি পড়ে যেতে পারো, তাহলেই দেখবে তোমরা একদম নিশ্চিন্ত থাকবে যে আমি একের দাগের কোশ্চেনে কমন পেয়ে যাচ্ছি। কারণ নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের কোশ্চেনটি প্রত্যেকটা ইয়ারেই এসছে। ঠিক আছে? বিভিন্ন চরিত্র দিয়েছে আলোচনা করতে, এবং বিষয়বস্তু দিয়েছে উপন্যাসে, না হলে তোমাকে দিয়েছে নামকরণের সার্থকতা। তাহলে স্যার আমরা এখানে কিভাবে সাজেশনটা করব? তোমাকে কি বললাম, 3টি থেকে 4টি খুব ভালো চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। 4টি থেকে 5টি চরিত্র যদি পড়ে নাও, একদম শিওর তুমি একটা কমন পাচ্ছ। তবুও স্যার রিস্ক হয়ে যাচ্ছে, যদি না দেয় চরিত্র, তাহলে তুমি নামকরণের সার্থকতাও তার সাথে অ্যাড করে নাও। ব্যাস, তোমাদের একটা 10 নম্বরের একদম কমন পেয়ে গেলে। অন্য কোনো, মানে একের ক অথবা ক্ষয়ে যে আরেকটি উপন্যাস থেকে যে প্রশ্ন দেয়, সেটি দরকারই নেই পড়ার। তোমরা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি পড়লেই হয়ে যাবে। বোঝা গেল? তাও আমি দেখে নাও, এখানে দেখো আমি পরেরই প্রশ্ন রেখেছি, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি, দুইয়ের দাগের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুইয়ের দাগের প্রশ্নটি পড়বে। তার সাথে কি বললাম, যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে মনীন্দ্রনাথ চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি প্রশ্ন রয়েছে, আরও দুটি প্রশ্ন। ঠিক আছে? এখানে এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, যে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির প্রেক্ষাপটে দেশভাগ ও দাঙ্গার যে ভয়াবহ বর্ণনা রয়েছে, তার সংক্ষেপে পর্যালোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথবা দেশভাগের ক্ষত ও স্বজন হারানোর বেদনা নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসে কিভাবে উপস্থাপিত হয়েছে তা সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। তারপর দেখো, নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসের সোনা চরিত্র, তোমাদের কি বলেছিলাম, সোনা চরিত্রগুলো বলেছিলাম, তার মধ্যে মনীন্দ্রনাথ চরিত্র এবং সোনা চরিত্র, এই দুটো চরিত্র খুব ভালো করে পড়ে নাও। ঠিক আছে? এর সাথে নামকরণের সার্থকতা পড়ে নাও। আর এই দেশভাগ ও দাঙ্গার যে ভয়াবহ বর্ণনা এই নীলকণ্ঠ পাখির খোঁজে মানে লেখক উপস্থাপিত করেছেন, ঠিক আছে, সেটি তোমরা একটু তুলে ধরবে। তার মানে এই যে 1 থেকে 4টি প্রশ্ন আমি যে রেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, দেখবে, আশা করবে তোমরা একটি 10 নম্বরে এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। তবুও যারা একটু মনে করছে যে স্যার এই 4টি পড়লে কি হবে, যদি না আসে, তাহলে আমি তোমাকে বলবো আরও 2টি চরিত্র ভালো করে পড়ে নেবে। এখানে 2টো চরিত্র আমি অলরেডি দিয়ে দিয়েছি, আরও 2টো চরিত্র আমি ভিডিওর চলতে চলতে আমি বলবো তোমাকে। ঠিক আছে? তবে এই 4টি প্রশ্ন ভালো করে নাও। একের
দাগের প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করে আসতে পারবে। বোঝাতে পারলাম? চলো, এবার হচ্ছে 2-এর ক অথবা খ। 2-এর ক অথবা খয়েও আমাদের দুটি প্রশ্ন দেয়, একটি করতে হবে। তার জন্য কোন প্রশ্নগুলো করতে হবে দেখে নেব। প্রথম, এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজা আসে রাজা যায় গল্পে লেখক প্রফুল্ল রয়, ঠিক আছে, তোরাফ হবে এটি, তোরাফ আলী চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। আর সলিল চৌধুরীর ড্রেসিং টেবিল গল্পটির নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। মানিক বন্দ্যোপাধ্যায় ছেলে মানুষই গল্পটির সাহিত্যমূল্য বিচার করো। এই 4টি প্রশ্ন আমার মতে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই জন্য আমি এখানে তোমাদের তুলে ধরেছি। এই 4টি প্রশ্ন যদি ভালো করে নাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তবুও রিস্ক না নিয়ে আমি তোমাদের বলবো, এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পের নামকরণের সার্থকতা পড়ছো, তার সাথে তার বিষয়বস্তুটা ভালো করে পড়ে যাবে। যেখানে চরিত্রগুলো এর মধ্যে থেকেও যেন যদি দেয় তোমাদের কোনো একটা প্রশ্ন তুলে, তাহলে তোমরা যেন লিখতে পারো। তাই বলবো বিষয়বস্তু এবং নামকরণের সার্থকতা এটারও পড়বে, ড্রেসিং টেবিলের নামকরণের সার্থকতা এবং বিষয়বস্তু। ব্যাস এইগুলো পড়ে নিলে আশা করি তোমরা 2-এর দাগের প্রশ্ন কমন পেয়ে যাবে। তার সাথে আরেকটি প্রশ্ন রয়েছে যে এপার গঙ্গা ওপার গঙ্গা গল্পে লেখিকা জ্যোতির্ময়ী দেবীর কলমে দুর্গার জীবনের যে আতঙ্ক, ওই যে চরিত্র বলেছিলাম, এখানে দুর্গা চরিত্রটি অ্যাকচুয়ালি তোমাকে জানতে চেয়েছে। তো দুর্গার জীবনের আতঙ্ক ও অসহায়তার কথা যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। ঠিক আছে, এই প্রশ্নটিও খুব ভালো করে তোমাদের করতে হবে। টোটাল এখানে 5টা প্রশ্ন রেখেছি। আশা করি তোমরা 5টা প্রশ্ন অনেকেই করে নিয়েছো, বা অনেকে যারা এখনও করনি একটু করে নেবে। 3-এর দাগের ক অথবা খ, 3-এর দাগেরও ক অথবা খ এর মধ্যে একটি করতে হবে। তো প্রথম প্রশ্ন রেখেছি, অন্নদা শঙ্কর রায়ের খুকু ও খোকা অন্তর্নিহিত বক্তব্যটি নিজের ভাষায় লেখো। পূর্ব পশ্চিম কবিতায় পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার ভিন্ন সংস্কৃতির মধ্যে এক সুর এক আকাশের মেলবন্ধন রয়েছেন কবি, আলোচনা করো। এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটি রয়েছে, দেশহীন কবিতাটি এক দেশহীন ব্যক্তির আত্মদর্পণ। দেশহীন কবিতাটি অবলম্বনে এই উক্তির সারবত্তা, ঠিক আছে, বিচার করো। তারপর সুভাষ মুখোপাধ্যায়ের পারাপার কবিতার ভাববস্তু আলোচনা করো, আলোচনা করো। সুনীল গঙ্গোপাধ্যায়ের ধাত্রী কবিতায় শরণার্থী জীবনের যন্ত্রণা কিভাবে ভাষারূপ পেয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও। এখানেও আমি 5টা প্রশ্ন রেখেছি। এই পাঁচটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তো 10 নম্বরের যে 3টে প্রশ্ন তোমাদের দেয়, 1-এর দাগে, 2-এর দাগে এবং 3-এর দাগে, আমি 3টেই ভাগ করে তোমাদের বলে দিলাম। প্রত্যেকটায় মিনিমাম 4টে করে 5টা করে প্রশ্ন, মানে 15টি প্রশ্ন তোমাদের কিন্তু করতেই হবে। অনেক জায়গায় হয়তো বলবে এই দুটো প্রশ্ন পড়ে যাও, তোমাদের চলে আসবে, পড়ে গেলে দেখলে একটু আসলো না, বিপদে পড়বে, ঠিক আছে। আর দেখবে একটা ইয়ারের সঙ্গে আরেকটা ইয়ারে কিন্তু সেরকম মিল নেই, রিপিট কিন্তু কোশ্চেন এই বাংলা সাবজেক্টে কিন্তু আসে না, যে আমি স্যার 2023-এর প্রশ্নপত্র আমরা পড়ে চলে যাব আমাদের, আর 22-এর পরে চলে যাবো আমাদের চলে আসবে, বা 21-এর পরে চলে যাবো চলে আসবে, তা কিন্তু নয়। তোমাদের খুব ভালো করে কিন্তু ইয়ারগুলো তো দেখবেই, তার সাথে কিন্তু ইয়ারের বাইরেও অন্য আলাদা প্রশ্ন আসতে পারে, সেগুলোও কিন্তু পড়তে হবে। আমি তাই জন্য এখানে তোমাদের আলোচনাগুলো করে দিলাম। চরিত্রগুলো ভালো করে পড়বে, প্রায় সব মোটামুটি 7-8টা তোমরা বেছে নাও যেগুলো পড়বে, তার নামকরণের সার্থকতা পড়ে নেবে। আমি এখানে মোটামুটি 4টে মতো নামকরণের সার্থকতা দিয়েছি, এগুলো পড়ে নিলে আশা করি 2টো নামকরণের সার্থকতা তোমাদের এবারে আসবেই, ঠিক আছে। 1-এর দাগে দিতে পারে সেটি, 2-এর দাগে দিতে পারে, 3-এর দাগে দিতে পারে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো নিয়েও এইভাবে অ্যানালাইজ করে বুঝিয়ে দেবো। তবে 5 নম্বরের প্রশ্নগুলো একটু তোমাদের ভালো করে পড়তে হবে, আমি বলে দেবো কোনগুলো একটু স্ট্র্যাটেজি অনুযায়ী পড়বে, তাহলে কমন পেতে পারো। আজকের মতো শেষ করলাম।